আচ্ছা, প্রথমে একটু বুঝতে হবে যে ইন্টারপোলেশন ইন্টারপোলেশন আর কার্ভ ফিটিং এই দুইটা আইডিয়ার মধ্যে আমাদেরকে একটু পার্থক্য বুঝতে হবে। ইন্টারপোলেশনের আইডিয়াটা হচ্ছে এই দুইটা কেসই একই জাতীয় কোয়েশ্চেন নিয়ে ডিল করে। কোয়েশ্চেনটা হচ্ছে আমার যদি একটা ডাটা সেট থাকে, দ্যাট ইজ আমার হাতে যদি এক্স আর ওয়াই এর কিছু ডাটা সেট থাকে, এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 5, এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু 10, এক্স এর ভ্যালু 3, ওয়াই এর ভ্যালু 15, এটা দেখে বুঝতেছি এটা স্ট্রেট লাইনের উপর পয়েন্টের গ্রাফ। হোয়াটএভার, আমার কাছে এরকম কিছু যদি ডাটা সেট থাকে, তাহলে আমি চাচ্ছি যে অরিজিনালি এটা কোন ফাংশন থেকে গ্রাফটা আসছে, বা ডাটা সেটগুলো কোন ফাংশনের রেজাল্ট, কোন কার্ভের উপর এই পয়েন্টগুলো আছে, সেই কার্ভটার একটা অ্যাপ্রক্সিমেট করতে যাচ্ছি। তো এই দুইটা প্রসেসই আসলে সেই অ্যাপ্রক্সিমেশনটা দেয়। ইন্টারপোলেশন, কার্ভ ফিটিং দুটাই আমাকে বলে যে এই পয়েন্টের থ্রুতে এই পয়েন্টটা যেই ফাংশনের থেকে পাওয়া হয়েছে, যেই কার্ভের উপরের পয়েন্ট হিসেবে এদেরকে পাইছি, সেই কার্ভটা কি হইতে পারে তার একটা গেস। কিন্তু ইন্টারপোলেশনের সাথে কার্ভ ফিটিং এর একটা পার্থক্য আছে। ইন্টারপোলেশন হচ্ছে এমন একটা প্রসেস, যেই প্রসেসে ফাইনাল কার্ভটা যেভাবেই হোক তোমার ডাটা সেটের সবগুলা পয়েন্টের থ্রুতে পাস করতে হবে, কোনো পয়েন্টকে মিস করা যাবে না। যেমন তোমার যদি এরকম ভীষণ এবড়ো থেবড়ো ডাটাও থাকতো, ফর এক্সাম্পল এরকম 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 এরকম, তাহলে ইন্টারপোলেশন রেজাল্ট এরকম দিবে। সামহাও সে সবগুলা পয়েন্টের মধ্যে দিয়ে পাস করবে এবং একটা অ্যাপ্রক্সিমেট গ্রাফ দিবে। কিন্তু কার্ভ ফিটিং এর কেসটা তা না। কার্ভ ফিটিং একটু ডিফারেন্ট মেথডে কাজ করে। কার্ভ ফিটিং তোমাকে এমন একটা বেস্ট কার্ভ দিবে যে নেসেসারি না যে বিন্দুগুলোর মধ্যে দিয়ে গ্রাফটাকে যেতেই হবে, যদি কখনো যায় তাহলে ফাইন, যদি নাও যায় তাহলে ক্ষতি নাই। ও জাস্ট চাচ্ছে একটা অ্যাপ্রক্সিমেট ফাংশন, যেই ফাংশনটা এই গ্রাফের জন্য বেস্ট ফিট করে। এখন এই বেস্ট ফিটের আইডিয়াটা আমরা মেইনলি আজকে কার্ভ ফিটিং নিয়ে কথা বলছি। ইন্টারপোলেশন কিভাবে করা যায় সে মেথডে গেলাম না, কার্ভ ফিটিং এর কিছু মেথড দেখতে চাই। যেমন ফর এক্সাম্পল এই কার্ভটাকে ফিট করার জন্য আমি আসলে কিছু কোনো না কোনো ভাবে কার্ভ ফিটিং অলওয়েজ এটা শুরুতে অ্যাজিউম করে যে কোন ধরনের গ্রাফ দিয়ে ফিট করতে চায়। ধরো কেউ চাচ্ছে স্ট্রেট লাইনের গ্রাফ দিয়ে এটাকে ফিট করতে, তাহলে সে এইরকম অথবা এইরকম অথবা এরকম বিভিন্ন রকম স্ট্রেট লাইন একে একটা অ্যাপ্রক্সিমেশন করতে পারে, কিন্তু সে চাচ্ছে স্ট্রেট লাইন, তো স্ট্রেট লাইন। তো স্ট্রেট লাইনের ইকুয়েশনটা সাধারণত কেমন হয়, y = ax + b। তো ও আসলে শুরুতে যে কেউ যদি কার্ভ ফিটিং আমরা করতে চাই, আমাদের শুরুতে ধরে নিতে হবে যে আমাদের এরকম একটা ইকুয়েশন আছে। এখন a আর b এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু চেঞ্জ করার মাধ্যমে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রেট লাইন পাওয়া যায়। আমাকে জাস্ট ফাইন্ড আউট করতে হবে যে কোন ইকুয়েশনটা, কোন এ আর বি এর চয়েসের জন্য আমি আসলে বেস্ট ফিটিং গ্রাফটা পেলাম। সে ফর এক্সাম্পল দেখে মনে হচ্ছে এটা বেস্ট ফিটিং। এখন কথা হচ্ছে বেস্ট ফিটিং কথাটা অত বেশি ম্যাথমেটিক্যাল না, ওর একটা ম্যাথমেটিক্যাল প্রিসাইজ ডেফিনেশন লাগবে। কখন বুঝবো যে একটা কার্ভ বেস্ট ফিটিং, তো ওইটা নিয়ে আমরা এখন একটু কথা বলি। ফর এক্সাম্পল আমি স্ট্রেট লাইন নিয়ে কনসেপ্ট আগে বোঝানোর চেষ্টা করি। ফর এক্সাম্পল একটা ডাটা সেট আছে, ডাটা সেটটা এরকম এরকম একটা ডাটা সেট। এখন আমি চাচ্ছি কোন একটা স্ট্রেট লাইন দিয়ে ডাটাটাকে ফিট করতে। এই যে ফিট করতে চাচ্ছি, এই ফিট করতে গেলে আমার যেটা হবে যে লাকিলি একটা পয়েন্টের থ্রুতে অলমোস্ট পাস করছে গ্রাফটা, কিন্তু আরো কিছু পয়েন্ট আছে যেই পয়েন্টের থ্রুতে গ্রাফগুলো পাস করে নাই। তো বেস্ট ফিট কখন হবে সেটা বুঝাচ্ছিলাম। তো বেসিক্যালি এই পয়েন্টটা রিয়েল ডাটা থেকে পাওয়া, কিন্তু আমার স্ট্রেট লাইন কিন্তু ভুল আইডিয়া দিচ্ছে। আমার স্ট্রেটের আমাকে বলতেছে এই পয়েন্টটা হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু, তার মানে অরিজিনাল থেকে আমি একটু কম পাইছি। আবার এই পয়েন্টের ক্ষেত্রে অরিজিনাল থেকে আমি একটু বেশি পাইছি। আবার এই পয়েন্টের থেকে অরিজিনালের থেকে একটু কম পাইছি। এই পয়েন্টের সাথে অরিজিনাল মিলে গেছে, আর এই পয়েন্টের সাথে অরিজিনালের একটা ডিফারেন্স আছে, অরিজিনাল থেকে আমি কম পাইছি। এখন এই প্রত্যেকটা পয়েন্টে কিছু না কিছু এরর আছে, আর ফরচুনেটলি একটা পয়েন্টে এরর নাই। তাহলে এই প্রথম পয়েন্টের এররটা হচ্ছে এইটা, দ্বিতীয় পয়েন্টের এররটা হচ্ছে এইটা, তৃতীয় পয়েন্টের এররটা হচ্ছে এটা, চতুর্থ পয়েন্টের এরর 0, আর পঞ্চম পয়েন্টের এরর হচ্ছে এটা। তো আমি এই এরর গুলার নাম দিলাম, লেন্থ গুলা দিলাম E1, E2, E3, এখানে E4 যেটা প্রায় অলমোস্ট 0, আর E5। তাহলে এই টোটাল যে এরর, এই টোটাল এররের কত সাম হবে? উত্তর হচ্ছে এটা 0 হবে। সবগুলো এররকে যদি যোগ করি আমরা আসলে 0 পাবো। তার কারণ হচ্ছে মানে
অ্যাভারেজ থেকে বাকি সবগুলো নাম্বার আসলে ইকুয়ালি সরে থাকে, যদি আমার কার্ভটা বেস্ট ফিটিং কার্ভ হয় তাহলে। আদারওয়াইজ আমি তো হচ্ছে দুনিয়ার সারা দুনিয়া আকাশের উপর দিয়ে একটা গ্রাফ নিতে পারি, সেটার থেকে ডিস্টেন্স গুলা মেজার করে যোগ করে তো জিরো হবে না। আমার গ্রাফটা যদি আদতেই রিয়েলি যদি একদম ইন্টারমিডিয়েট বেস্ট ফিটিং কার্ভ হয়, তাহলে এই এরর গুলো জিরো হবে, পজিটিভ গুলার যোগফল আর নেগেটিভ গুলার যোগফল ইকুয়াল হবে। আমি আসলে চাচ্ছি এই এরর গুলার বর্গের সমষ্টি। আমি যদি সবগুলো এররের বর্গের সমষ্টি বের করি এবং তার নাম দিই হচ্ছে টোটাল এরর, তাহলে আমি আসলে চাচ্ছি যে ওই যে y ইকুয়ালস টু ax প্লাস b, y ইকুয়ালস টু ax প্লাস b যে একটা ইকুয়েশন লিখে রাখছি, আমি আসলে বিভিন্ন রকম a আর b এর চয়েসের মধ্যে ঠিক সেই চয়েসটাই চাচ্ছি যার জন্য আমার এই টোটাল এররের এই সাম অফ এরর স্কোয়ার এই জিনিসটা সবচেয়ে মিনিমাম হয়। এই আইডিয়াটার নাম হচ্ছে লিস্ট এরর স্কোয়ার বা এই ধরনের কোন একটা নাম এটা আছে। তো আমরা খুঁজে বের করতে চাচ্ছি এখন এ আর বি এর কোন মানের জন্য আসলে এটা যে সর্বনিম্ন হবে সেটা কিভাবে বের করা যায়, সেটা আমি আসলে এখন একটা প্রসেস ডেভেলপ করার চেষ্টা করি। ব্যাপারটা হয়েছে কি, আমি একটু বোঝার চেষ্টা করি যে সরল রেখা থেকে আমি যদি এক্স এর একটা মান বসে, আসলে আমার এখানে প্রত্যেকটা বিন্দুর একটা এক্স আছে, এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, তার মানে এই বিন্দুটা হচ্ছে x1, y1, একইভাবে এই বিন্দুটা x2, y2 ইত্যাদি, এই লাস্ট বিন্দুটা হবে x5, y5। এই যে y1, y2, y3, y4, y5 এই পাঁচটা হচ্ছে এই x এর জন্য একদম এক্সাক্ট y এর ভ্যালু রিয়েল ডাটা থেকে পাওয়া, কিন্তু গ্রাফ কিন্তু আমাকে সেই ডাটাগুলো দেয় নাই। আমার অরিজিনাল আমার পয়েন্টগুলো হচ্ছে x1, x2, x3, x4, x5 এগুলো হচ্ছে আমার x এর ভ্যালু। করেসপন্ডিং y এর ভ্যালু ব্র্যাকেটে লিখে দিলাম অরিজিনাল, সেই ডাটাগুলো হচ্ছে y1, y2, y3, y4, y5। কিন্তু কার্ভ ফিটিং এর মাধ্যমে আমি যে y গুলা পাচ্ছি, কার্ভ ফিটিং এর মাধ্যমে পাওয়া ভ্যালুগুলো হচ্ছে ax1 প্লাস b, ax2 প্লাস b, ax3 প্লাস b, ax4 প্লাস b এবং ax5 প্লাস b। আমি মূল ডাটা থেকে ডিফারেন্স পাচ্ছি, তাহলে এদের মধ্যে যে ডিফারেন্স, সেই এই ডিফারেন্সটাই হচ্ছে এরর 1। আমি যদি এখানে এররেরও একটা কলাম করতাম, এদের ডিফারেন্সটাই হচ্ছে এরর 2, এদের ডিফারেন্সটা এরর 3, এদের ডিফারেন্সটা এরর 4, আর এদের ডিফারেন্সটা এরর 5। এখন এই এরর গুলাকে বর্গ করে যদি আমি যোগ করি, তাহলে যে ইটা আমি পাই সেই ইটা আমি এখানে লিখতেছি। এতগুলো টার্ম না লিখে আমি আসলে খুব শর্টকাটে লিখে ফেলতে পারি সামেশন অফ axi প্লাস b মাইনাস yi হোল স্কোয়ার। এটা হচ্ছে আমার ওভারঅল এরর। আমি একটু ক্লিন করি। এখন আমি চাচ্ছি যে এই এ আর বি এর এমন কোন মান আমি চাচ্ছি যেই মানের জন্য কার্ভটা বেস্ট ফিট হোক। এই বেস্ট ফিটটাকে এখন আমি একটা ডেফিনেশনে আন্ডারে আনতে পারি। সেই ডেফিনেশনটা হচ্ছে এই যে ক্যাপিটাল ই এর মানটা, ক্যাপিটাল ই এর মানটা সর্বনিম্ন কখন হবে আমি সেটা খুঁজতেছি। এমন একটা এ আর বি যদি আমি চুজ করতে পারি যাতে করে ক্যাপিটাল ইটা সর্বনিম্ন হয়, তাহলে ওই এ বিটাই হচ্ছে পারফেক্ট এ বি। তো আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে মিনিমাইজ ই, আর তার আগে ফাইন্ড pair of values of a and b such that e is minimized। এটা হচ্ছে আমার গোল, এটা হচ্ছে আমার গোল। তো ওই সেন্সে চিন্তা করলে এই যে ই ফাংশনটা, এই ই ফাংশনটা এ আর বি এর কোন মানের জন্য সর্বনিম্ন হবে এটা আমরা চাচ্ছি। এটা করা খুব সহজ। আমরা যদি ডেল ই বাই ডেল এ এইটা সমান 0 ধরি, আর ডেল ই বাই ডেল বি এটা সমান যদি 0 ধরি, আর তারপর যদি সলভ করি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো যে এ আর বি এর কোন মানের জন্য এটা মিনিমাইজড হয় অথবা ম্যাক্সিমাইজড হয়। তো এখানে আসলে মিনিমামটাই আসবে আলটিমেটলি, আমাদের দুশ্চিন্তা করতে হবে না যে এটা মিনিমাম নাকি ম্যাক্সিমাম। তো আমরা এই কাজটাতে হাত দিই। ফার্স্টে ডেল ই
বাই ডেল এ, এটা আমরা একটু বের করি। এই যে ফাংশনটা আমার চোখের সামনে রেডি আছে, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট অপারেটরটা যেহেতু লিনিয়ারলি ডিস্ট্রিবিউটেবল, একটা লিনিয়ার অপারেটর, সেহেতু সামেশনের উপর এটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এই জন্য সামেশনের ভিতরে আমি চাইলে ডিফারেন্সিয়েটটাকে ঢুকাই দিতে পারি। তো সামথিং স্কোয়ার, সো 2 ইন্টু সামথিং ইন্টু চেইন রুল, যেহেতু এর সাপেক্ষে করতেছি তাহলে এক্স আইটা এখানে ধ্রুবক। আমাদের বুঝতে হবে যে এই এক্স আই আর ওয়াই আই গুলো কিন্তু জাস্ট সংখ্যা, আর কিছু না। এখানে প্যারামিটার হচ্ছে এ আর বি, ভ্যারিয়েবল ওই সেন্সে এ আর বি। এখন এইটাকে যদি 0 ধরি আর 2টাকে যদি বাইরে নিয়ে আসি, আর সামেশনের ভিতরে ছিল হচ্ছে এ এক্স আই প্লাস বি মাইনাস ওয়াই আই, আর এই যে এক্স আইটা, এটাকে যদি ভিতরে গুণ করে দিই তাহলে এখানে হয়ে যায় এক্স আই স্কোয়ার, এখানে হয়ে যায় বি এক্স আই, আর এখানে হয়ে যায় এক্স আই ওয়াই আই ইকুয়ালস টু 0। তো আমি এখানে একটু ক্লিন করে লিখি, এটা এ এক্স আই স্কোয়ার, এটা হচ্ছে বি এক্স আই, আর এখানে হচ্ছে এক্স আই ওয়াই আই ইকুয়াল টু 0। তো 2টা দিয়ে তো ডিভাইড করে ফেলা যায়। আর সামেশনটা যদি আমি আবার সামেশন গায়েব করে দিয়ে কিন্তু এই জিনিসটাকে 0 লিখতে পারবো না, এটা পসিবল না, কারণ এখানে অনেকগুলো টার্মের যোগফল আছে, প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি 0 হওয়া আসলে জরুরি না। তো সামেশনটাকে যদি ভিতরে ডিস্ট্রিবিউট করে দিই তাহলে যেটা হবে, সামেশনের ভ্যারিয়েবলটা কিন্তু আই, আই ইকুয়ালস টু 1 থেকে n। তো আই ইকুয়ালস টু যেহেতু 1 থেকে n, তাহলে এই এটাতে তো কোনো আই এর অস্তিত্ব নাই, তাই এই সামেশনের রেসপেক্টে বা আই এর রেসপেক্টে এটা কনস্ট্যান্ট। তো সামেশন অফ এক্স আই স্কোয়ার প্লাস বি সামেশন অফ এক্স আই মাইনাস সামেশন অফ এক্স আই ওয়াই আই ইকুয়ালস টু 0। তো এইটা আসলে আমাদের ইকুয়েশন নাম্বার 1 চিন্তা করা যায়। আমরা এই তথ্য থেকে এ আর বি এর মধ্যে একটা সমীকরণ ডেভেলপ করছি, এবং এই সমীকরণের যে সহগগুলো, এগুলো আমাদের জানা জিনিস। যেহেতু আমার হাতে একটা চার্ট আছে, একটা ডাটা সেট আছে, যেমন আমার উদাহরণ যেটা চুজ করছিলাম সেখানে 5টা ডাটা ছিল, তাহলে ওই 5টা এক্স এর বর্গের সমষ্টি আমি বের করতেই পারি, 5টা এক্স এর নিজেদের সমষ্টি বের করতেই পারি, আবার এক্স আর ওয়াই গুলোরে গুণ করে পরিসংখ্যান যেভাবে করতাম সেভাবে এক্স আর ওয়াই আই গুণ করে তাদের যোগফল আমরা বের করতেই পারি। তো সেই সেন্সে এটা আসলে একটা এ আর বি এর মধ্যে একটা লিনিয়ার ইকুয়েশন। আমরা একই ভঙ্গিতে এখন আবার বাইর করব হচ্ছে সেকেন্ড ইকুয়েশন থেকে। তো সেকেন্ড ইকুয়েশনের জন্য আমরা এই লাইনগুলো একটু মুছি। তো সেকেন্ড ইকুয়েশনের জন্য আমার ডেল ই বাই ডেল বি এটার ভ্যালুটা লাগবে। তো এই আবার যদি আমরা বি এর সাপেক্ষে এখানে ডিফারেন্সিয়েট করি, আবার একই লজিক সামেশনের ভিতর ঢুকে যায়, 2 ইন্টু এ এক্স আই প্লাস বি মাইনাস ওয়াই আই ইন্টু বি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এখানে একটা 1 থাকে, সেটা না লিখলেও চলে। এইটাকে যদি আমি 0 ধরি, এই 2টা যদি বাইরে এনে আমি ভাগ করে পাঠিয়ে দেই এবং সামেশনটা যদি আবারও আগের নিয়মে ভিতরে ঢুকাই দেই, তাহলে আসে হচ্ছে 2a ইন্টু সামেশন অফ এক্স আই প্লাস বি, যেহেতু কনস্ট্যান্ট তাই এখানে আসে হচ্ছে বি ইন্টু এন মাইনাস সামেশন অফ ওয়াই আই ইকুয়ালস টু 0। তো এই ইকুয়েশনটার নাম আমরা দিলাম 2। আমরা এই দুইটাকে সলভ করলে আসলে চলে, তবে এই ইকুয়েশনের আরেকটা ভার্সন আছে। এই ইকুয়েশনে উভয় পক্ষে যদি আমরা n দিয়ে ভাগ করি, তাহলে এইখানে একটা n দিয়ে ভাগ হয়, এখানে একটা n দিয়ে ভাগ হয়, এখানে একটা n দিয়ে ভাগ হয়। তাহলে প্রথমটা যদি n দিয়ে ভাগ হয় তাহলে ওইটা হয়ে যায় ax বার, দ্বিতীয়টাতে n কাটা চলে যায়, আর তৃতীয়টাতে হয়ে যায় হচ্ছে ay বার ইকুয়ালস টু 0। তো এইটা আমাদের সেকেন্ড ইকুয়েশনের একটা ভার্সন, এজন্য এটার নাম আমরা দিয়ে রাখলাম 2a। আর আমরা হচ্ছে এই নিচের n গুলো এখানে বোঝার জন্য লিখছি, মুছে ফেলি। তো আমি যদি এখন এই 1 আর 2 নম্বর ইকুয়েশনটাকে সলভ করি তাহলে কিন্তু আমরা এ আর বি পেয়ে যাব, এন্ড আমাদের উদ্দেশ্য সার্থক হবে যে কোন এ আর বি চুজ করলে আসলে সর্বনিম্ন কেসটা ঘটতেছে। তো সেই কাজটা আমরা এখন একটু সলভের কাজটা করি। বজ্রগুণন পদ্ধতিতে করা যায়, অনেকভাবেই করা যায়। আমার মনে হয় আমরা একটা কাজ করি, সবচেয়ে সুন্দর এবং সহজে কিভাবে সলভ করা যায় আমি চিন্তা করতেছি। আমার মনে হয় একটা কাজ করি, আমরা ওই এ এক্স বার প্লাস বি মাইনাস ওয়াই বার ইকুয়ালস টু 0, যেটা কিনা আমি নাম দিছিলাম 2a, ওইটাকে রাখি, এইটাকে ভুলে যাই, ওইটাকেই রাখি। আর
এক নাম্বারটাতে আমরা একটা ক্যারিকেচার করি। এক নাম্বারেও আমরা এন দিয়ে ভাগ করি। এন দিয়ে যদি ভাগ করি তাহলে এক নাম্বারের চেহারা, নতুন চেহারাটা কি আসে একটু লিখি। সেটা হচ্ছে a ইন্টু সামেশন অফ এক্স আই স্কোয়ার বাই এন প্লাস বি ইন্টু ওইখানে এক্স বার হয়ে যায় মাইনাস সামেশন এক্স আই ওয়াই আই বাই এন ইকুয়ালস টু 0। এটা হচ্ছে 1 এর এ। এখন আমি 1 এর এ থেকে বিয়োগ করব 2 এর এ, তবে 2 এর এ কে আমি এক্স বার একটা কনস্ট্যান্ট সংখ্যা দিয়ে গুণ করে নিতে চাই। এই গুণটা যদি করি তাহলে যেটা হবে এই বিটা ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে এখানে এর সঙ্গে থাকে হচ্ছে এক্স বার স্কোয়ার মাইনাস সামেশন অফ এক্স আই স্কোয়ার বাই এন প্লাস একটা মাইনাস থাকে, সরি, মাইনাস 1। আচ্ছা, আমি 1 এর এ থেকে বিয়োগ করতেছি, একটু ভুল হয়েছে, আমি আরেকবার লিখি। 1 এর এটা নিচে, সো সামেশন অফ এক্স আই স্কোয়ার বাই এন মাইনাস এক্স বার স্কোয়ার মাইনাস এইখানে আসতেছে সামেশন অফ এক্স আই ওয়াই আই বাই এন মাইনাস এক্স বার ওয়াই বার ইকুয়ালস টু 0। তো বুঝাই যাচ্ছে আমরা যদি এখান থেকে এর জন্য সলভ করি, নিচের লাইনটা মুছি, ইনফ্যাক্ট আমি নিচের লাইনও মুছবো না, আমি আগে ট্রান্সফার করি। এখানে আমি ইকুয়াল সাইন দিয়ে দিচ্ছি, আমি ট্রান্সফার করে ফেলছি। তাহলে আমি এই পাশে লিখি যে এর মানটা তাহলে কত আসলো। এর রেজাল্ট আসলো হচ্ছে সামেশন অফ এক্স আই ওয়াই আই বাই এন মাইনাস এক্স বার ওয়াই বার, নিচে হচ্ছে সামেশন অফ এক্স আই স্কোয়ার বাই এন মাইনাস এক্স বার স্কোয়ার। লবহরকে যদি আমি এখন এন দিয়ে গুণ করি তাহলে আসতেছে সামেশন অফ এক্স আই ওয়াই আই মাইনাস এন এক্স বার ওয়াই বার ডিভাইডেড বাই সামেশন অফ এক্স আই স্কোয়ার মাইনাস এন এক্স বার স্কোয়ার। সো এইটা হচ্ছে আমার ফাইনাল এর চেহারা। এবং খেয়াল করে দেখি আমরা কেবলমাত্র এ পাইলাম, আমাদের বি বাকি। তো বিটা আসলে পাওয়া কোনো ব্যাপার না, আমার এই যে এখানে চেহারাটা রেডি আছে, এখান থেকে মান যদি আমি 2 এর এতে বসায় দেই, আমি একটু পার্টিশন করি, 2 এর এতে যদি মান বসায় দেই তাহলে বিটা খুব সিম্পলি হবে হচ্ছে ওয়াই বার মাইনাস এ এক্স বার। তো এক্স এটা তো আমি এইমাত্র পেলাম, সেই মানটা যদি আমি এখানে বসায় দেই খুব ইজিলি আমি আসলে চাইলে মান বসাই একটু সিম্পলিফাই করা যাবে, একটু সিমেট্রিক লুকিং এরকমই একটা চেহারা হবে। আমি যদি ভুল না করে থাকি মোস্ট প্রবাবলি এই জায়গাটায় খালি আমার আসলে মনেও নাই হবে কিছু একটা, এটা বসাইলেই চেক করা যাবে। তো এইভাবে আমি যে এ আর বি পাইলাম, খেয়াল করে দেখি এই এ মান নির্ণয় করার জন্য এখানে যে রাশিগুলো লাগবে সবগুলোই আমরা জানি। আমার যে চার্ট রেডি করা আছে সেখান থেকে এক্স বার ওয়াই বার সামেশন অফ এক্স আই ওয়াই আই সামেশন অফ এক্স বার সবাইকে আমি পাবো। মান বসালে আমি এ পেয়ে যাব, সেই মানটাকে এখানে বসালে আমি বি পেয়ে যাব। তার মানে আমি আমার সেই পারফেক্ট এ আর বি এর চয়েসটা পেয়ে গেছি, যেই মানের জন্য আমি যদি একটা স্ট্রেট লাইন ডিফাইন করি তাহলে ওই স্ট্রেট লাইন থেকে যে এররগুলার বর্গের সমষ্টিটা সর্বনিম্ন হবে। তার মানে একটা লিস্ট স্কোয়ার এরর প্রডিউস করবে। তো এই একই কনসেপ্টে আমরা এখন এক্সপোনেনশিয়াল কেসে যদি আমরা একটু চিন্তা করি, যে সে ফর এক্সাম্পল কোভিড-19 এর জন্য আমার এখানে সে সাপ্তাহিক বা মাসিক একটা রেগুলার ইন্টারভালে কিছু ডাটা আছে। তো এই ডাটাটাতে দেখা যাচ্ছে গ্রাফটা দেখে মনে হচ্ছে এক্সপোনেনশিয়াল কোন একটা গ্রাফ শো করতেছে। And say for example আমি একটা সিঙ্গেল প্যারামিটার গ্রাফ চিন্তা করলাম, যে say for example y equals to a of x ফরম্যাট ফলো করতেছে গ্রাফটা। তো আসলে আমরা বুঝতেই পারতেছি এখানে x টা আসলে টাইম, তো x টা আসলে t, আর y টা আসলে নাম্বার অফ কোভিড আক্রান্ত পেশেন্ট এখন এই মুহূর্তে কতজন আছে সেটা। তো সেই সেন্সে এটাকে আমরা n দিয়ে ডিনোট করতে পারি, কিন্তু আমরা যেহেতু x আর y তে অভ্যস্ত বেশি আমরা এটা দিয়ে কাজ করি। তো সেই ক্ষেত্রে এখানেও নিশ্চয়ই আমার হাতে একটা চার্ট আছে, এখানে x এর একটা চার্ট আছে, y এর একটা চার্ট আছে। এই চার্টগুলো হচ্ছে xi আর yi। তো এখানে x1 সময়ে কতজন পেশেন্ট, x2 সময়ে কতজন পেশেন্ট, এভাবে একটা চার্ট আমার রেডি করা আছে। আমি যেই অ্যাপ্রক্সিমেটটা করতে চাইতেছি সেই অ্যাপ্রক্সিমেটটা হচ্ছে a টু দি পাওয়ার xi। সো এই xi গুলোর মান বসায় বসায় আমি এখানে আরো কিছু মান পাবো। এবং আমি চাচ্ছি আমার যে এরর, একটা টার্মের এরর যদি চিন্তা করি তাহলে সেই এররটা হবে হচ্ছে a টু দি পাওয়ার xi, যেটা কিনা গ্রাফ থেকে পাওয়া ভ্যালু, মাইনাস yi যেটা কিনা অরিজিনাল ভ্যালু। তাহলে এই বিয়োগফলটা হচ্ছে এরর। এই এররটাকে বর্গ করে যোগ করব।
আগের মতোই, এবং আমি চাচ্ছি এমন একটা প্যারামিটার খুঁজে বের করতে এ যে কোন এর জন্য এটা বেস্ট ফিট হয়, তার মানে কোন এর জন্য এররটা মিনিমাইজ হয়। তাহলে এইটাকে আমি 0 ধরবো। ডিফারেন্সিয়েট যদি করি তাহলে যে রেজাল্টটা আসে সামেশন 2 a টু দি পাওয়ার xi মাইনাস yi ইনটু, এবার ভেতরে যেহেতু yi টা কনস্ট্যান্ট 0 হয়ে যায়, a টু দি পাওয়ার xi চলো কিন্তু a, তার মানে এটার ডিফারেন্সিয়েটটা হবে হচ্ছে xi a টু দি পাওয়ার xi মাইনাস 1। এইটাকে যদি 0 ধরি তাহলে এই 2 টা আগের মতো সামেশনের বাইরে আসে, সেটা ভাগ হয়ে যায়। সামেশনের ভেতরে এই রাশি দুটাকে যদি গুণ করে দিই তাহলে যেটা আসে a টু দি পাওয়ার xi, তার সঙ্গে আরেকটা a টু দি পাওয়ার xi মাইনাস 1 আছে, সো a টু দি পাওয়ার 2xi মাইনাস 1, আবার একটা আলাদা xi আছে সেটাকে আমি বাই লিখলাম, বিয়োগ yi এর সাথে যদি গুণ করি yi xi a টু দি পাওয়ার xi মাইনাস 1। আশা করি ক্যালকুলেশনে কোনো মিস্টেক হয় নাই, ক্যালকুলেশনে কোনো মিস্টেক হইলেও বুঝে নিয়েন। আমার ইরেজার লাগবে, এগুলো মুছি। এখন যদি সামেশনটা ডিস্ট্রিবিউট করে দেই তাহলে আমার একটা ইকুয়েশন ফর্ম হয়। ইকুয়েশনটা হচ্ছে সামেশন অফ xi a টু দি পাওয়ার 2xi মাইনাস 1, এবং i ইকুয়ালস টু 1 থেকে n বোঝা যাচ্ছে যতগুলো ডাটা পয়েন্ট আছে, বিয়োগ সামেশন i ইকুয়ালস টু 1 থেকে n xi yi a টু দি পাওয়ার xi মাইনাস 1 ইকুয়ালস টু 0। এখন এর আগের বার a আর b এর দুইটা লিনিয়ার ইকুয়েশন আসছিল, সুন্দর একটা আমরা এলিমিনেশন পদ্ধতিতে সলভ করছি, ম্যাট্রিক্স দিয়ে বা অনেকভাবে সলভ করা যায়, ডিসক্রিমিনেন্ট দিয়ে সলভ করা যায়, অনেকভাবে সলভ করা যেত, আমরা একভাবে সলভ করছি। কিন্তু এখন যে ইকুয়েশনটা, এটা যথেষ্ট ঝামেলা। এখানে যদি সামেশনও নাও থাকতো তাও একটা অ্যাটেম্প্ট নেওয়া যাইতো যে এই বেসটাকে এটাকে কিভাবে আলাদা করা যায়, কিন্তু এখানে এমন ভাবে সিরিয়াসলি ট্রান্সেন্ডেন্টাল সিচুয়েশন হয়ে আছে এদের মধ্যে যে এটাকে নোন কোনো মেথডে সলভ করা যায় না, অথবা সলভ করা গেলেও সেটা হাইলি ইন্টেলিজেন্ট কোনো মেথড হয়তো হতে পারে, মোস্ট অফলি নাই। এই জন্য এই এটাকে সাবজেক্ট করতে পারতেছি না বলে এরকম ক্ষেত্রে আমরা যেটা করি অলওয়েজ সেই কাজটা আমরা করব। ধরে নিই এটা হচ্ছে কোন একটা ফাংশন a, সো আমার ইকুয়েশন একটা সলভ করতে হবে, যে ইকুয়েশনটার ফরম্যাটটা হচ্ছে f of a equals to 0, এবং যখন এরকম কোনো সিচুয়েশন আসে যেটা অ্যানালিটিক্যালি সলভ করা যায় না, আমরা তখন সেটাকে নিউমেরিক্যালি সলভ করার চেষ্টা করি। সো যে কোনো একটা নিউমেরিক্যাল মেথডে আসলে ইকুয়েশনটাকে সলভ করলেই হয়ে যাবে। যেমন বাইসেকশন মেথড আছে, আমরা জানি, আমার কাজটা খুব সিম্পল। আমি হচ্ছে এখানে এর একটা র্যান্ডম ভ্যালু চুজ করব যেটার কারণে ফাংশনটার ভ্যালু নেগেটিভ আসে, আর একটা র্যান্ডম ভ্যালু চুজ করব যার জন্য ফাংশনটার ভ্যালু পজিটিভ আসে। সে ফর এক্সাম্পল এই ভ্যালুটার জন্য পজিটিভ আসছে, এই ভ্যালুটার জন্য নেগেটিভ আসছে, তাহলে এদের মাঝখানে ফাংশনটা এই দুই পয়েন্ট ভিতর দিয়ে যায়, তাহলে এদের মাঝখানে কোন একটা পয়েন্ট আছে যে পয়েন্টটাতে সেটার ভ্যালুটা হচ্ছে 0। তো আমরা যেটা করি যে এই দুইটা ইনিশিয়াল কেস আমরা যে শুরু করছি, এর নাম দিলাম a0, এর নাম দিলাম a1। এরপরে যেটা করব এই a0 আর a1 এর মধ্যবিন্দুটা নিব যেটা কিনা এখানে, এবং আমরা দেখব যে ওই বিন্দুতে ফাংশনটার ভ্যালুটা কি নেগেটিভ না পজিটিভ। যদি নেগেটিভ হয় তাহলে বুঝবো যে a1 এর বদলে আমি একটা বেটার a1 অ্যাপ্রক্সিমেশন পাইছি, সো দিস ইজ দ্য নিউ a1। এরপর আমি এই পয়েন্ট আর এই পয়েন্টের মিড পয়েন্ট আবার নিব, এবং সেখানে ফাংশনটার ভ্যালু দেখবো, চেক করলাম পজিটিভ, আমি বুঝলাম যে দিস ইজ দ্য নিউ a0, আগের a0টা এখন আর গুণে লাভ নাই। এভাবে আমি আস্তে আস্তে ন্যারো করতে পারবো, প্রতিবার আমি দুইটার মধ্যবিন্দু নিয়ে নিয়ে, যতক্ষণ না পর্যন্ত আমি এই ফাংশনটার ভ্যালু ফাইনালি কোনো একটা জায়গা আসতে হবে যেখানে কোন একটা অ্যাপ্রক্সিমেট a স্টার আমি পাবো, যাতে করে এটা ভেরি ক্লোজ টু 0 হয়। এখন আমি 0-র কতটুকু ক্লোজ যাবো এটা আমার রিকোয়ারমেন্ট। আমি হয়তো বা ডেসিমেলের পর 3টা 0 পাওয়ার পর 4th ডেসিমাল প্লেসে আমি কোন একটা সংখ্যা পাইলে আমি ভাবলাম যে অ্যাটলিস্ট 3 ডেসিমাল প্লেস পর্যন্ত মিলছে, আমি স্যাটিসফাইড, তাহলে ফাইন। কেউ বললো না আমার 3টাতে পোষাবে না, আমাকে অন্তত 5টা লাগবে, তারপরে গিয়েছে, তাহলে সে ততক্ষণ পর্যন্ত চালাইতে থাকবে এটা যতক্ষণ না পর্যন্ত সে 5টা 0 পায়। যতক্ষণ পর্যন্ত তার রিকোয়ারমেন্ট ফুলফিল না হয় সেই প্রসেসটা চালাইতে থাকবে। এটা অলওয়েজ কনভার্জ করে, তবে একটু স্লো প্রসেস, এর থেকে বেটার আর অনেক প্রসেস আছে। আমার আজকের মূল আলোচনা আসলে নিউমেরিক্যাল মেথড না বা এগুলা না, আমার মূল আলোচনা আসলে কার্ভ ফিটিং নিয়ে, যেখানে আমি ওইখানে আর বেশি ভেজালে গেলাম না। যে কোনো একটা নোন মেথডে, যার মধ্যে সবচেয়ে ইজি মেথডটা বাইসেকশন মেথড, এই মেথড বা অন্য কোনো মেথডে আমি নিউমেরিক্যালি ইকুয়েশনটাকে সলভ করলে আমি পেয়ে যাব যে কোন এর জন্য আমাদের এই ডাটা সেটকে এই a টু দি পাওয়ার x গ্রাফটা বেস্ট ফিট করে, ফর হুইচ এ, এটা আমি পেয়ে যাব। অ্যান্ড আমি ফাইনালি ওই ডাটা বসায়
চাইলে এমনও হইতে পারে যে ওই ডাটা বসে আমি এররের ভ্যালু ট্যালু, যদি এটা বেগার খাটনি তারপরও চাইলে এটা করা যাইতেই পারে যে ফাইনালি দেখাইলাম যে কেমন আসে। অথবা আমরা যদি কোনো একটা অ্যাসাইনমেন্ট বেস কোনো কাজ করতে থাকি যে আমরা এটার একটা ডেমনস্ট্রেশন চাইতেছি এই মেথডটা ওয়ার্ক করে কিনা, তাহলে এটাও করা যেতে পারে যে একটা বা দুইটা পয়েন্ট ফিনিশিং এর দিকে একটা বা দুইটা পয়েন্ট বাদ রেখে তার আগের পয়েন্টগুলো ডাটা নিয়ে কাজ করলাম, ওই দুইটা রিয়েল ডাটা, তারপর আমি একটা এ খুঁজে পাইলাম, তারপর সেই ফাংশনের মধ্যে ওই ডাটা দুইটার অ্যাপ্রক্সিমেশন কত আসা উচিত বসাইলাম, এবং বসায় দেখলাম যে রিয়েল ডাটার সাথে ডিফারেন্সটা কতটুকু, স্যাটিসফ্যাক্টরি কিনা। এইভাবে একটা ডেমনস্ট্রেশন দেখানো যেতেই পারে। আই হোপ আমি ক্লিয়ার।